সুপ্রিয় দর্শক, আমার ঠিক পেছন পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা হলেও দেখা যাচ্ছে যে সেখানে একটা টিম তারা প্র্যাকটিস করছে, তারা নিজেদেরকে প্রিপেয়ার করছে এবং সেটা হচ্ছে হ্যান্ডবল টিম, আন্ডার 18 টিম। এরকম আরও একটা টিম রয়েছে হ্যান্ডবলের, যেটা আন্ডার 20। এই দুইটা দল রাত পোহালে অর্থাৎ আগামীকালকেই তারা দেশ ছাড়ছে, তারা ইন্ডিয়াতে যাচ্ছে লখনৌতে, এবং তারা সেখানে খেলবে IHF ট্রফি 2024, যেটা কন্টিনেন্টাল ফেজ 2-এ তারা খেলবে। এবং এর আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, একটা সংবাদ দিয়েছিলাম যে সেই টুর্নামেন্টটা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার, এবং তারা কিন্তু ফেজ 1 খেলে এসছে গত জুলাই মাসে। গত বছরের, আজকে নতুন বছর শুরু হলো, আজকে প্রথম দিন নতুন বছরের। গত বছরের জুলাইতেই, অর্থাৎ 6 মাস আগেই তারা ফেজ 1-এ খেলে কোয়ালিফাই করে আসে। সেখানে তারা ভালো পারফর্ম করেছে এবং হ্যান্ডবলের ইতিহাসে এটাই বোধহয় একটা সবচেয়ে বড় অর্জন এই এইজ ভিত্তিক দলগুলোর, যে তারা এই কন্টিনেন্টাল টুর্নামেন্টে তারা খেলছে এবং সেখানে কোয়ালিফাই করেছে ফেজ 2-তে। এবং এখানে গিয়ে যদি তারা ভালো করতে পারে তাহলে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে। এটাও বাংলাদেশ হ্যান্ডবলের জন্য একটা রেকর্ড এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য অবশ্যই একটা রেকর্ড। তবে এই টিমটা দেশ ছাড়ার আগে শেষবারের মতো প্র্যাকটিস করছে, এবং এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে আজকে দুজনকে পেয়েছি। একজন AGS, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের, খালিকুজ্জামান স্বপন, ঠিক আমার বাঁ পাশে। এবং ডান পাশে আরেকজন পরিচিত মুখ, অনেকেই চেনেন তাকে, যারা হ্যান্ডবল ফলো করেন, দেখেন, হ্যান্ডবলের খোঁজখবর রাখেন, ডালিয়া আক্তার, যিনি একসময় বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং এখন বেশ লম্বা সময় ধরে তিনি কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। অ্যাট এ টাইম উইমেন্স টিম কিংবা মেন্স টিম দুই দলেরই তিনি কোচের দায়িত্ব পালন করছেন, এবং বাংলাদেশ হ্যান্ডবলের জন্য নিশ্চয়ই সেটাও একটা দারুণ মাইল ফলক তার জন্য এবং বাংলাদেশ হ্যান্ডবলের জন্য। দুজনের সাথে কথা বলবো। শুরুতেই খালিকুজ্জামান স্বপনের সাথে কথা বলছে। স্বপন ভাই, আমরা জেনেছিলাম বেশ কিছুদিন আগে এই দুইটা দলের ইন্ডিয়া যাবার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, দলটা যেতে পারবে কি পারবে না, একটা দোলাচলে ছিলেন আপনারা। শেষ পর্যন্ত সেই দোলাচল কেটে গেছে, সেই অনিশ্চয়তা কেটে গেছে, সংখ্যা কেটে গেছে, দল দুটা যাচ্ছে, এবং শর্ট টাইম হলো একটা ট্রেনিং ক্যাম্পের আপনারা অ্যারেঞ্জ করেছেন, ইন্ডিয়াতে যাচ্ছে। সেটা কিভাবে সম্ভব হলো, যদি একটু সংক্ষেপে আমাদের বলেন। আসলে প্রথম আমরা খুব হতাশ হয়ে গেছিলাম যে আমাদের টিমটা যাবে কি যাবে না। তো আমরা IHF-এর কাছে একটা মেল করো যে আমরা যাব। তার ইনভেস্ট টাইম আমাদের অর্থনৈতিকভাবে একটু আমরা দুর্বল ছিলাম। তো যাই হোক, আমাদের পরে আমরা একটা মেল পাঠিয়েছিলাম যে না, আমরা হয়তো অংশগ্রহণ করতে পারবো না। হ্যাঁ, তো ওরা বললো যে না, এখন আপনাদের পার্টিসিপেট করতে হবে। যাই হোক, আমরা সকলে মিলেই ফেডারেশনের কোহিনুর ভাই, রানা ভাই আর সবাই মিলে বললো যে না, আমাদের টিমটা যাক। তখন আমাদের একটা অবস্থান তৈরি হোক, আমাদের টিমটা খেলুক। এত বড় আসর আমরা কখনো পাইনি। এবার যদি মিস করি তাহলে আমাদের জন্য একটা ক্ষতিই হচ্ছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম না, এবার যাব। তো যাই হোক, সবাই মিলে করার পরে মানে আর্থিক যেই সমস্যাটা ছিল, সেই আর্থিক সংকুলনটা কি আপনারা নিজেরাই অ্যারেঞ্জ করেছেন, নাকি NSC-র কাছে আপনারা একটা চিঠি দিয়েছিলেন? আমরা যতটুকু জানি, আমরা যাওয়ার আগে মানে আমাদের অনেক দিন আগে আমরা একটা NSC-কে চিঠি দিয়ে রেখেছি, ওইটার উত্তর এখন আমরা পাইনি। কিন্তু তারপরও আমরা আমাদের যে ফেডারেশনের অর্থায়নে আমরা এখন আপাতত যাচ্ছি। যদি ওই অর্থটা পাই, আমাদের ফেডারেশনের উপকৃত হবে। আপনার কাছে আবার ফিরবো, একটু ডালিয়ার কাছে জানতে চাই। ডালিয়া আক্তার, যে কোচের কথা বলছিলাম, তিনি আন্ডার 18 টিমটাকে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। ডালিয়া খুব বেশি সময় পাননি, কারণ যাওয়া হবে কিনা এরকমই একটা অনিশ্চয়তা ছিল। ফেডারেশন খুব বেশি সময় ধরে যেই ধরনের প্র্যাকটিস ক্যাম্প দরকার ছিল, এটা আপনি আরও ভালো বলতে পারবেন, হয়তো সেরকম পাওয়া যায়নি বা আপনি পাননি। তারপর যেইটুকুন সময় পেলেন, মানে কতটুকু সময় পেলেন এবং এই সময় টিমটাকে কতখানি প্রিপেয়ার করতে পেরেছেন? থ্যাংক ইউ রোহান। আসলে আপনি টু দি পয়েন্টেই বলেছেন যে এই ধরনের একটা টুর্নামেন্টে যেতে হলে যেই ধরনের একটা লং টাইম একটা ট্রেনিংয়ের দরকার আছে, কিংবা ইন বিটুইন ট্রেনিংয়ের মাঝে যে ধরনের টুর্নামেন্টও খেলা দরকার আছে, প্রিপারেশন টুর্নামেন্ট, সেগুলো আমাদের একটু ঘাটতি অবশ্যই আছে। কিন্তু আমি থ্যাঙ্কস জানাবো আমাদের হ্যান্ডবল ফেডারেশনকে, যে এই একটা অবস্থার মধ্যেও এই খেলার গুরুত্বটাকে বুঝে তারা যেভাবেই হোক টিমটাকে নিয়ে যাচ্ছেন আর কি। তো এইটার জন্য আসলে হ্যান্ডবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলেই একটা মানে প্রচণ্ডভাবে ধন্যবাদ পাইকে। কেননা আমাদের আসলে এর আগে বাংলাদেশ মেন্স টিম কখনোই এই বড় প্ল্যাটফর্মে খেলার সুযোগ পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এই প্ল্যাটফর্মে যাচ্ছি। তো এই ধরনের টুর্নামেন্টে যাওয়াই ওয়ান্স মানে একটা কি বলবো, ভাগ্যের ব্যাপার কিংবা একটা অর্জন আমি মনে করি, ইটসেলফ একটা অর্জন। তো আমাদের যে প্রিপারেশনটা ছিল, আমরা যখন প্রথম অবস্থায় ফেডারেশন থেকে বলেছিল টুর্নামেন্টে আমাদের একটা খেলার সুযোগ এসেছে, তো আমরা যেতে চাচ্ছি, আমরা দেখছি আমরা কি করতে পারি। তখন জেনে আমরা যেটা প্রথম কাজ করেছি, কোচরা মিলে এবং ফেডারেশনের থেকে আমরা বলেছিলাম যে একটা গাইডলাইন পেয়েছি যে যেই জেলায় আমাদের খেলোয়াড়গুলো আছে সম্ভাব্যময়, যারা আগের বার খেলেছে ফার্স্ট ফেজে, এবং এবছর যারা এই আন্ডার 18 and 20 ক্যাটাগরিতে মোটামুটি যে স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে তাদেরকে বলা হয়েছে, যাদেরকে টিমে সিলেক্ট করা হয়েছে,
তো ওদেরকে বলা হয়েছে যে তোমরা মোটামুটি একটা ফিটনেস নিয়ে আসবে, যাতে এখানে পরবর্তীতে টেকনিক্যাল যে কাজগুলো আছে ওগুলোতে একটু আমরা মানে সময় দিতে পারি, যেহেতু কম সময়। তো আলহামদুলিল্লাহ তারা এই জায়গাটা নিয়ে কাজ করে এসেছে বলেই আলহামদুলিল্লাহ টিমে কোনো ইনজুরি নেই। গত টুর্নামেন্টে কিন্তু আমাদের ইনজুরিও ছিল, ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সবাই সুস্থ আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর প্রিপারেশন আমি বলবো যে আমাদের তরফ থেকে কোচিং স্টাফ আমরা যারা ছিলাম এটার সাথে আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই অল্প সময়ে যেই জায়গাগুলোতে ঘাটতি আছে ওই জায়গাগুলো কীভাবে মেকআপ করা যায়। আর একটা আপনার মাধ্যমে রোহান আমি একটু বলতে চাই টি স্পোর্টসের মাধ্যমে যে আসলে এই জাতীয় টুর্নামেন্টে আমরা খুব অল্প সংখ্যক ইভেন্টসই খেলতে যাওয়ার সুযোগ পাই। শুধু একটা দুটো ইভেন্টকেই নজরের আওতায় না রেখে যারা এই ধরনের ইভেন্টগুলো সবসময় মানে সচল রাখছে কিংবা এই ধরনের টুর্নামেন্টে যারা যেতে চাচ্ছে বা যাচ্ছে তাদেরকেও যদি যারা পেট্রোনাইজ করে থাকেন তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে। যদিও স্বপন ভাই এই ধরনের বলবেন, তো আমি আসলে খুব রুট লেভেল থেকে এসেছি, আমি বিষয়গুলো বলতে চাচ্ছি যে খেলোয়াড়দেরকে একটা অবস্থানে নিতে হলে মানে গুড পেট্রোনাইজেশনের কোনো মানে বিকল্প নাই। যেমন ধরেন স্পন্সররা দুই একটা ইভেন্টেই চলে যায়, আমরা তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা এই আমাদের হ্যান্ডবলকে তো অবশ্যই দিবেন, সাথে পাশাপাশি যারা আছে যারা এই এশিয়ান লেভেলে যাচ্ছে কিংবা সাউথ এশিয়ানে ভালো করছে সেই সব টিম ইভেন্টগুলোকে আমার মনে হয় একটু নজর দেওয়ার সময় এসেছে। চমৎকার বলেছেন। আমরা এই জায়গাটাতে সবসময় একটা অভাব বোধ করি যে আসলে দুই একটা ডিসিপ্লিন ছাড়া ম্যাক্সিমাম ডিসিপ্লিনে আমাদের দেশে আমরা 55টা ক্রীড়া ফেডারেশন আছে, কিন্তু ম্যাক্সিমাম ডিসিপ্লিনে আমরা দেখি স্পন্সররা খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। যাক, এটা নিয়ে আরও কথা বলবো। স্বপন ভাইয়ের কাছে একটু ফিরে ভাই, যদি এই টুর্নামেন্টের ডিটেইলটা একটু দর্শকদের জন্য বলেন যে আসলে এইখানে আসলে কটা টিম খেলবে এই টুর্নামেন্টে এবং কোয়ালিফাই করতে হলে কটা টিম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, হ্যাঁ এটা যদি একটু বলেন। এখানে 4টা টিম অংশগ্রহণ করবে। আমরা গত যে জুন মাসে গিয়েছিলাম সেটাতে আমরা রানার্স আপ হয়েছিলাম। তো আমরা রানার্স আপ হওয়াতে আমাদেরকে ইনভাইট করেছে এই টুর্নামেন্টে খেলার জন্য কাজাকিস্তান, উজবেকিস্তান আর ইন্ডিয়া, বাংলাদেশ, এই 4টা টিম। আন্ডার 18, আন্ডার 20 দুইটা টিম পার্টিসিপেট করতেছে। কোয়ালিফাই কটা করবে? হ্যাঁ, কোয়ালিফাই করবে একটা টিম, চ্যাম্পিয়ন যে হবে সেই কোয়ালিফাই করবে ওই সেকেন্ড বিশ্বকাপ খেলার জন্য। ওকে, আপনার এই প্রসঙ্গ ধরে ডালিয়ার কাছে জানতে চাই আসলে ফেজ 1-এও আপনি কোচের দায়িত্ব পালন করেছেন এবং সেখানে সাকসেস নিয়ে এসছেন, তারা রানার্স আপ হয়েছে বিধায় তারা কোয়ালিফাই করেছে ফেজ 2-তে। এইখানে আমরা জানি যে এখানে এই কম্পিটিশনটা আরও হার্ড, এই হার্ডেলটা আরও বেশ বড় হয়। ইয়াস, এবং 4টা টিম, যেই 4টা টিমের কথা বললেন স্বপন ভাই, এই 4টা টিম সম্পর্কে কতটুকু আপনার টিমের ধারণা আছে? এই 4টা টিমকে সামনে রেখে কিভাবে আপনারা প্রিপারেশন নিয়েছেন? আসলে যেটা বলবো রোহান, যে এই 4টা টিম ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে আমরা ফেস করেছি, বাকি উজবেকিস্তান এবং কাজাকিস্তানের সাথে আমাদের টিম কখনোই খেলার সৌভাগ্য হয়নি। সো যেটা হয়েছে যে এখন তো আমরা মানে সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটের মাধ্যমে খেলাগুলো দেখতে পাচ্ছি। IHF কম্পিটিশন নামেই একটা আছে, মানে ইউটিউবে চ্যানেল আছে, সেখানে তাদের ফার্স্ট পেজের রাউন্ডগুলো আমাদের ছেলেপেলেদেরকে আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, ওরা ওই ভিডিওগুলো দেখেছে, আমি দেখেছি, কিছু অ্যানালাইসিস করেছি যে কোন কোন জায়গাটাতে কী করতে হবে। আমরা এখন হাইট অ্যান্ড প্রফেশনের দিক থেকে তারা আমাদের চাইতে অ্যাডভান্স, এটা আমরা জানি, কিন্তু আমাদেরকে করতে হবে কি, আমাদের এখানে অবশ্যই তাদের সাথে যেহেতু কখনো খেলিনি, আমাদের ডিফেন্সিভ কৌশলটাকে এখানে আমরা অবলম্বন করব, কারণ এখানে আমাদেরকে আসলে হারাবার কিছু নাই, আমাদেরকে পাওয়ার কিছু আছে। যেমন এখানে খেলে যে আমাদের খেলোয়াড়রা যে অভিজ্ঞতাটা নেবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সে ঘুরে এসে, যেমন ফার্স্ট পেজে অনেক খেলোয়াড়কে আমরা দেখেছি, ফার্স্ট পেজে গিয়ে খেলে আসার পরে তাদের ভিতরে যে উদ্দীপনাটা বেড়েছে এবং তাদের খেলার কিছুটা ধরনও চেঞ্জ হয়েছে, কারণ সে ওখানে একটা স্ট্যান্ডার্ড, তার চাইতে বেটার স্ট্যান্ডার্ড দেখে এসেছে। এই ফেসেও সে তাদের চাইতে, মানে ইন্ডিয়ার চাইতেও বেটার স্ট্যান্ডার্ড হয়তো দেখতে পাবে। তো এটা তাদের জন্য একটা গুড, একটা লার্নিংয়ের একটা স্কোপ আমি মনে করি। এবং আমাদের কৌশলটা থাকবে হচ্ছে যে এখানে আমাদের টিমকে আমরা যতটুকু শিখিয়েছি, এক্সিকিউশন যদি ওইটা করতে পারে, ওইখানে আমি মনে করি সাকসেসফুল। মানে এই যে এই টুর্নামেন্টে বাংলাদেশ এই পর্যায়ে পর্যন্ত কখনো আসতে পারেনি, এবারে তাদের এই অ্যাচিভমেন্ট, যারা ফেজ 2-তে এসছে এবং তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার খুব কাছাকাছি, যদি তারা ভালো করতে পারে বা একটা টিমও যদি চ্যাম্পিয়ন হয়, আন্ডার 18 কিংবা আন্ডার 20 যে কোনো একটা টিমও যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে তাদের প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে এবং হ্যান্ডবলটাকে তারা বুস্ট আপ করতে পারবে অনেকখানি। সেরকম কি কোনো রকমের পসিবিলিটি দেখতে পাচ্ছেন? রোহান, এটা বলাটা খুবই মুশকিল যে এই লেভেলে এসে এই প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দেওয়া, যদি আমাদের একটা প্রিপারেশন ওরকম নিতাম আমি বলতাম, মানে আমার প্রস্তুতির জায়গাটা তো ঘাটতি আছেই, অনেক অল্প। তো এটা আমরা জানি, আমাদেরকে কেউ পৃষ্ঠপোষকতা করে না, হ্যাঁ, এটাও তো আমরা জানি, বারবারই আমাদের ফেডারেশন থেকে বলে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন জন, আমরাও বলেছি। তো এই জায়গাগুলোর ঘাটতিগুলো কমালে আমি তখন কনফিডেন্টলি বলতে পারতাম। এখন এটা বলাটা খুবই মুশকিল। তবে যেহেতু একটা সুযোগ এসেছে রোহান, তারাও আন্ডার 18ই খেলবে, তারাও আন্ডার 20ই খেলবে, তো যেহেতু একটা সুযোগ এসেছে আমরা আমাদের বেস্ট ট্রাই করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। স্বপন ভাই, যেটা উনি বলছিলেন যে ল্যাকিংসের কথা, যে একজন কোচের দৃষ্টিকোণ থেকে যেটা আসলে তিনি বুঝতে পেরেছেন যে প্র্যাকটিসটা যদি আরও লং টাইম হতো। আমরা তো আগে থেকে জানি যে আমরা এই টুর্নামেন্টে খেলতে যাব, ইন্ডিয়া থেকে আমাদের যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা বেশ আগেই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই যে আমরা আগে থেকে শুরু করতে পারলাম না, এইখানে আসলে ব্যর্থতার দায়টা আসলে কার? ব্যর্থতাটা আসলে কি, যে আমরা ওই যে বললাম যে অর্থনৈতিক বিয়াটার সবচেয়ে বড় জিনিস, আমাদের অর্থনৈতিক চাপটা আমরা নিতে পারতেছিলাম না। যে টিমটা প্রথম কিন্তু বলেছি যে একবার হয়েছে যে যাবো, আবার বলেছেন যাব না, এই দোদুল্যমান অবস্থা। তারপরে আমরা এনএসসির কাছেও কিছু আবদার করে রেখেছি, কিন্তু সেটাও এখনও কিন্তু আমরা পাইনি। তারপরে আবার হলো যে ফেডারেশনগুলোর যে অবস্থান দাঁড়িয়ে আছে, এনএসসির বিষয়টা, মানে এনএসসিতে একটা আপনারা জানেন যে আমরা জানি যে একটা বরাদ্দ থাকে, বিদেশে কোনো টিম খেলতে গেলে সেই ক্ষেত্রে একটা বরাদ্দ থাকে। আপনারাও বলেছিলেন সেটা এর আগে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন বলেছিলেন। তো সেই ক্ষেত্রে একটা মৌখিক আশ্বাসের কথা আমরা শুনেছিলাম। হ্যাঁ, আর কিন্তু এখনও আসলে কি ওনারা বলেছেন যে আমাদের প্রসেসিং চলতেছে, প্রসেসিং শেষ হতে কত সময় লাগবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। যদি এটা শেষ হতো তাহলে হয়তো আমরা বলতাম যে না, আসলে একটা টিম যত কিছুই বলেন প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছুই হয় না। প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে, ইন্ডিয়া আজকে এই অবস্থানে আমি দেখেছি, ইন্ডিয়া তারা প্রতি মাসে কোনো না কোনো টিম আন্ডার 18 বলেন, আন্ডার 16 বলেন, আন্ডার 20 বলেন, তারা বিভিন্ন দেশে খেলতে যাচ্ছে, তারা খেলতেছে, তারা যত বেশি খেলতেছে তাদের বিল্ড আপ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওই সুযোগটা পাচ্ছি না। দেখা যায় যে বছরে একবার, 6 বছরে একবার, 5 বছর, এইভাবে কিন্তু আমরা আগাচ্ছি, কিন্তু এইভাবে হয় না। আমার মনে হয় দীর্ঘমেয়াদে পরিকল্পনা যদি আমরা না নিতে পারি তাহলে হয়তো আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল টিমটা কতদিন এখানে ট্রেনিং করবে? এখানে মাত্র 15 দিন আমরা ট্রেনিং পেয়েছি। এই সেশনে 15 দিন, যখন প্রথমবার গিয়েছি তখনও 15 দিনই পেয়েছিলাম, 20 দিন পেয়েছিলাম গতবার, আর এখানে 15 দিন পেয়েছি। এই হলো অবস্থা আমাদেরটা। তো যাই হোক, আমরা আশা করি আমাদের টিম ভালো খেলবে, হয়তো বলবো না যে চ্যাম্পিয়ন হব, কিন্তু একটা ভালো খেলবে। তাদের মধ্যে যেই উদ্দীপনাটা আমি দেখেছি যে দুইটা টিমেরই খুব ভালো হয়েছে, এবং আমরা নতুন কিছু প্লেয়ার নিয়েছি এর মধ্যে, যারা গতবার খেলেছে তার সাথে আমরা কিছু প্লেয়ার নিয়েছি। কারণ হলো গত সময় কিছু প্লেয়ার পরীক্ষা ছিল, যেমন বান্দরবানের কিছু প্লেয়ার পরীক্ষা ছিল, তাদেরকে আমরা পাইনি তখন, কিন্তু এবার পেয়েছি। তাদেরকে পাওয়াতে কি হয়েছে, আমাদের টিমটা আরও একটু ব্যালেন্স হয়েছে। আমরা হয়তো আশা করি একটা ভালো রেজাল্ট করব। ওকে, বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বললাম, এবং নিশ্চয়ই দর্শকরা এই বিষয়টা বুঝতে পারবেন যে আমরা আসলে কী বোঝাতে চাচ্ছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনতেই পাচ্ছিলেন যে আসলে যে দুজন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এখানে, খালিকুজ্জামান স্বপন এবং ডালিয়া আক্তার, দুজনেই তারা টিমটা নিয়ে আশাবাদী যে টিমের মধ্যে একটা স্পৃহা কাজ করছে, এবং এবার টিমটাকে তারা গতবার ফেজ 1-এ যেই টিমটাকে নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নিয়ে গেছেন ইন্ডিয়াতে, সেই টিমের থেকেও এই টিমটা আরও বেশি ভালো, আরও বেশি মজবুত। কিন্তু ওই একটা জায়গাতে ল্যাকিংস, যেটা আমরা সবসময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে কোনো ডিসিপ্লিনে যে অভাবটা বোধ করি, যে লম্বা পরিকল্পনা কিংবা লম্বা ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। আমরা এই ধরনের টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে কিংবা ইন্টারন্যাশনাল সার্কিটে যখন খেলতে যাই, প্র্যাকটিস ম্যাচের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস ম্যাচ তো দূরের কথা, ঘরের মাঠে বা এখানে যে একটা লম্বা সময় ট্রেনিং ক্যাম্প হবে সেইটাও আমাদের এখানে করা সম্ভব হয় না। সেটা কেন হয় না, দায়টা আসলেই কার, সেটা খুব পরিষ্কার করে বোধহয় আপনাদের বলতে হবে না আসলে কি কারণে ল্যাকিংসটা কোন জায়গায়। সেখানে স্পন্সরদেরও আসলে এগিয়ে আসতে হবে, ফেডারেশনও সদিচ্ছা থাকতে হবে, এবং কর্তা ব্যক্তি যারা রয়েছেন মন্ত্রণালয় কিংবা এনএসসির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদেরও বোধহয় এই বিষয়গুলোতে আরও বেশি নজর দেওয়া উচিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।